খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এপ্রিলে চুক্তি শেষ হওয়ার পরেও বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবেই থাকতে চান হ্যাভিয়ার ক্যাব্রেরা। সিঙ্গাপুর ম্যাচের পর এ নিয়ে বাফুফের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন ক্যাব্রেরা। এদিকে ভিয়েতনামের বিপক্ষে লড়াই কঠিন হলেও ভালো করার ব্যাপারে আশাবাদী জামাল ভুঁইয়া। ক্যাম্প শুরুর প্রথম দিনে হোটেলে সাংবাদিকদের এইসব কথাই বলেন কোচ এবং অধিনায়ক। সাফ অনূর্ধ্ব-20 ফুটবলারদের অনুশীলন নিয়ে গোপনীয়তায় প্রশ্নবিদ্ধ বাফুফে। ক্লোজ ডোর অনুশীলনের কথা বললেও আবার সেই ফুটেজ অনায়াসেই মিলছে বাফুফের ডিজিটাল মিডিয়ায়। এদিকে বয়সভিত্তিক দলের ফুটবলারদের অনুশীলন সাংবাদিকদের ক্যামেরা লেন্সে ফ্রেমবন্দি করতে দেওয়ার সুযোগ বঞ্চিত করতে পূর্ব ঘোষণা ছাড়াই স্টেডিয়ামের গেট বন্ধ করে রাখা হয় বাফুফের নির্দেশনায়। নেইমারকে বাদ দিয়ে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। শতভাগ ফিট না হওয়ায় দলের বাইরে আছেন নেইমার, এমনটাই জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি বলেও জানিয়েছেন এই কোচ। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবরাখবর। আজ আলোচনার বিষয় বাংলাদেশ ফুটবলারদের জাতীয় দল এবং বয়সভিত্তিক দলে যারা আছেন তাদের প্রস্তুতি। কারণ সামনেই অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের সিঙ্গাপুরে ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সবকিছুর জন্যই এরই মধ্যে ক্যাম্পও শুরু করে দিয়েছে এই দুই দল। তবে ক্যাম্প শুরুর আগে যত বাফুফের লুকোচুরি বা বাফুফের স্কোয়াড দেওয়ার যে বিষয়টি সবকিছু মিলিয়ে কেমন হয়েছে আজ সে নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ক্রীড়া বিশ্লেষক আহমেদ শায়েক। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠে। শায়েক ভাই, বলছিলাম যে দুই দলের একই সময় প্রায় কাছাকাছি একদিন ব্যবধানে ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্প শুরু হওয়ার আগে স্কোয়াড ঘোষণা হয়েছে। স্কোয়াড নিয়েও অনেক কিছু জটিলতা রয়েছে, আলোচনা বিতর্ক সবকিছুই চলেছে। মূলত কেমন দেখছেন ক্যাম্প শুরু? কালকে তো জাতীয় দল রিপোর্টিং করলো ফুটবলাররা, এখন হামজা চৌধুরী তিনি তার দেশে আছেন। তবে কালকে আমরা দেখলাম মধ্যরাতে সমিত সোম এসেছেন, দলের সাথে যোগ দিয়েছেন। সব মিলে জাতীয় দলের প্রস্তুতির শুরুটা কেমন? 3 দিন ক্যাম্প করবে ঢাকায়। হ্যাঁ, প্রস্তুতি আমি যদি বলি তাহলে প্ল্যানিং অনুযায়ী আগাচ্ছে, যদিও সেই প্ল্যানটা আর কি ফিফার নিয়ম মেনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ফিফার যে একটা নির্দিষ্ট দিন আছে 10 দিন, সেই 10 দিনের জন্য আর কি প্লেয়ার ছাড়তে হয়। সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় যে জাতীয় দলের ক্যাম্পটা একটু আগেই শুরু হয়, যার কারণে হামজা যোগ দিতে পারছে না। কারণ হামজারও 21 তারিখ পর্যন্ত খেলা আছে, সে এসে 22 তারিখে যোগ দিবে। যেহেতু আর বাকি সব প্লেয়াররা হচ্ছে যে অন্যান্য ক্লাবে আছে এবং সেখানে খেলা নেই, এর জন্য তারা আর কি যোগ দিয়েছে। তো যেহেতু এই সুযোগটা আছে, এই সুযোগটা হয়তো বাফুফে ব্যবহার করছে, যার কারণে তারা নতুন একটা মানে এক্সট্রা কয়েকটা দিন নিয়ে আর কি প্র্যাকটিস করবে। আমি যতটুকু জানি সেটা হচ্ছে আজকে থেকে বসুন্ধরা কিংস এরিনায় তারা নির্দিষ্ট 4 দিনের একটা ক্যাম্প করবে। এরপরে তারা ভিয়েতনামে যাবে এবং ভিয়েতনাম থেকে এরপরে তারা আর কি একটা ম্যাচ খেলে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবে। তো যেহেতু বাকি স্কোয়াডের অনেকগুলো প্লেয়ার আছে যারা কিনা দলের সাথে যুক্ত না বা প্র্যাকটিসের মধ্যে নাই ওরকমভাবে, তো সামঞ্জস্য মেলানোর জন্য হয়তো কোচ কয়েকদিন আগে আর কি এই প্র্যাকটিস স্টেশনটা দেখেছে। আচ্ছা, প্র্যাকটিসের আগেও দেখা গেছে দেখা গেছে অনেক জটিলতা ছিল। বাফুফের বিভিন্ন লুকোচুরি বলছিলাম কেন, সাংবাদিকদের তারা ঢুকতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এই জায়গাটাতে আসলে বাফুফে সবসময় বরাবরই করে থাকে। এবং কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার সবচেয়ে বড় একটা যেই জায়গাটা বলা হচ্ছিল যে এইবারের মার্চে যে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটি হবে সেটাই আসলে তার শেষ ম্যাচ হতে চলেছে বাংলাদেশের সাথে। তবে প্রেস কনফারেন্সে তিনি কিন্তু একটা আভাস দিয়ে গেছেন যে এর পরবর্তীতে তিনি ম্যাচে থাকতেও পারেন। সেই জায়গাটাতে আসলে কতটুকু মানে নিশ্চিত করা সম্ভব? বা বাফুফে তো বলেছিল যে ইউরোপীয় কতগুলো সিভিও পড়েছে যারা কোচ আছেন, তাহলে আসলে কোনটা সত্যি বা এখনো কি আসলে তার ইয়াটা নবায়ন করার প্রক্রিয়াতে আছে কিনা বাফুফে? প্রথমত বলতে গেলে যেহেতু প্রফেশনাল কন্ট্রাক্টে আছে, সেটা আমি ঠিক জানি না। 31শে মার্চ কালকে দেখছিলাম বলছিল যে 30শে এপ্রিল পর্যন্ত তার কন্ট্রাক্ট আছে। তো সেই হিসেবে বিএফএফ হয়তো চেষ্টা করবে যে কন্ট্রাক্টটা শেষ হওয়া পর্যন্ত আর কি ওয়েট করার জন্য। তো সেই হিসাবে এখন সে সিঙ্গাপুরে ম্যাচটা আসলে সে কমপ্লিট করার পরে এরপরে হাতে তার আসলে কোনো ম্যাচ থাকবে না, কারণ এপ্রিলের মধ্যে আর কোনো উইন্ডো নেই। কিন্তু একটা হেড কোচ নেয়ার জন্য যে প্রসেসটা ফলো করা উচিত, একটা ক্লিয়ার একটা ট্রান্সপারেন্ট প্রসেস যেটা ফলো করা উচিত,
সেইখানে বিএফএফ এর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা আসলে দেখতে পাইনি। আপনি যদি অন্যান্য দেশ দেখেন, ইভেন আপনি যদি ভারতের কথাও চিন্তা করেন, তারা যখন কোচ নিয়োগ দেওয়ার চিন্তা করে তারা একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, সেখানে আর কি সবাই দেশ বিদেশের বিভিন্ন কোচরা আর কি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারে, এরপরে সেই হিসেবে সিলেকশন হয়। কারণ একটা কোচ সিলেকশন করা কিন্তু এত সহজ বিষয় না বাংলাদেশের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যেখানে আপনার স্কোয়াডটা এখন যেই লেভেলে আছে সেই লেভেলে আপনার একটা হাই লেভেলের একটা কোচ লাগবে, আবার অত হাই লেভেলের কোচকে আপনি বেতন দিয়ে রাখতে পারবেন কিনা এটা আসলে আপনার চিন্তা করতে হবে। সো সেই হিসাবে বাংলাদেশে এরকম একটা হেড কোচ কোয়ালিফাইড এবং অ্যাট দ্য সেম টাইম বাজেটে ফিট করে এরকম একটা কোচকে পাওয়াটার যে মানে উইন্ডোটা আসলে খুব কম, মানে খুব কম সংখ্যক কোচই এরকম থাকবে। তো সেই হিসাবে এটাকে খোঁজার জন্য বেশ কয়েকদিন ধরে আর কি একটা প্রিপারেশন নিতে হবে। এখন বিএফএফ চাইলে সেটা হয়তো এই 30 এপ্রিলের পরে করতে পারে, কারণ যেহেতু জুনের আগে আসলে কোনো খেলা এরকম বা উইন্ডো এরকম নেই। বাট যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলবো যে বাংলাদেশে আসলে কোচ নিয়োগ হয় অনেকটা মিডিয়াকে কি বলা হবে সেইটার উপরে বেস করা হলে। এখন আপনি ধরেন যে জুনে হয়তো হচ্ছে সাফের খেলা আছে, আর এর আগের বার হয়তো 2023 সালে হচ্ছে কাবরেরা সাফে আর কি পারফরমেন্সটা ভালো ছিল, তো সেই ক্ষেত্রে হয়তো বিএফএফ এসে দেখে বলতেও পারে যে গতবার সাফে যেহেতু ভালো হয়েছিল সেহেতু এইবারও সাফ পর্যন্ত হয়তো তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারে। তো এইটা এক ধরনের একটা হাইপোথিসিস যেটা আর কি আমি চিন্তা করছি যে হয়তো বিশ্লেষণ অনুযায়ী যে এটা একটা কারণ হতে পারে, যার কারণে এখন বিএফএফকে এখন পর্যন্ত কোনো প্রকার ইনিশিয়েটিভ নিতে দেখা যাচ্ছে না আর কি কাবরেরার ব্যাপারে। বাট আমার মতে এখন আমাদের স্কোয়াডের যে ডেপথ, যে এরকম কোয়ালিটি, এটাকে টপ লেভেলে নিতে গেলে আমাদের অবশ্যই একটা নতুন কোচ লাগবে যে কিনা তার এক্সপিরিয়েন্স এবং মোটিভেশন দিয়ে টিমটাকে অন্য জায়গায় নিয়ে যাবে। মানে বাফুফে কেন তাদের জায়গাটা আসলে ক্লিয়ার করতে পারছে না, সেই জায়গাতে আসলে মানে বাফুফেরও আসলে থাকে না যে নজরদারি বা আসলে খামখেয়ালিপনা, সেই জায়গাটা থেকে আসলে মানে কম রয়েছে কিনা, যেটা আসলে বাফুফের প্রয়োজন। কারণ আমরা দেখে থাকি বাফুফে বিভিন্ন মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে মাঝে মধ্যে ইন্টারভিউর যদি সুযোগ থাকে তখন তারা আসলে সেই জায়গাটাতে প্রকাশ করেছে যে হ্যাঁ তারা কাজ করছে, তবে ওয়েবসাইট বা অন্য কোনো মাধ্যমেও বা আমরা তাদের গ্রুপে যেগুলো মিডিয়া আসলে ইনভলভ আছে সেখানেও কখনো দেখিনি আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাতে। সেই জায়গায় বাফুফের আসলে অন্যান্য দেশের তুলনায় তাদের এই জায়গাটাতে আরেকটু বেশি নজরদারি বা আরেকটু বেশি পেশাদারিত্ব জায়গা সুযোগ আছে কিনা? হ্যাঁ জি, অবশ্যই পেশাদারিত্ব সুযোগ তো আছেই, কারণ এর আগে যখনই কোনো কোচকে আর কি নিয়োগ দেওয়া হয়েছে সবই আড়ালে আড়ালে হয়েছে, সবাই নিজে থেকে সিভি দিয়েছে, এরকম ভাবে হয়ে গেছে। গোপনীয়তা এই জিনিসটাই আসলে আমাদের এখন বাংলাদেশে এখন যে ফুটবল যেই পর্যায়ে গেছে, আমাদের ফুটবলের ইন্টারেস্ট যেই পর্যায়ে গেছে, এখন আসলে গোপনীয়তা রাখার জায়গাটা আসলে খুব নেই। আগেকার দিনে যখন হয়তো ইন্টারনেট ছিল না, কমিউনিকেশনে এত মানে ওয়ে ছিল না, তখন আপনি অনেক কিছু গোপন রাখতে পারতেন, কিন্তু এখন কিন্তু দেখা যায় যে খবর আসার আগেই বাইরে কিন্তু খবর ছড়িয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসলে গোপনীয়তার কিছু নাই। এখানে আসলে যেহেতু আপনি মেধার ভিত্তিতে বা একটা ভালো একটা কোচ যার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাকে যে নিয়োগ দিবেন, এইটা একটা ট্রান্সপারেন্ট প্রসেস হতে পারে এবং সেই প্রসেসের থ্রুতে আপনি নিতে পারেন। এখন হ্যাঁ, এখানে একটা জিনিস আছে যে যেহেতু মানে কাবরেরা কোচ যদি 30 এপ্রিল পর্যন্ত হয় তার কন্ট্রাক্ট ফাইনালি, তাহলে তার আগে একটা প্রসেস শুরু করা এটা আসলে আবার অনেকটা দেখতে অনেকটা দৃষ্টিকটু লাগে যে একটা কোচ শেষ হওয়ার আগে তাকে বিদায় দেওয়ার জন্যই আগে প্রসেসটা শুরু করছে। তো আমাদের আসলে এখানে 1 মে পর্যন্ত ওয়েট করতে হবে। 1 মেতেও এরপরও যদি আমরা দেখি যে বিএফএফ কোনো প্রকার ইনিশিয়েটিভ নিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এখানে আসলে তারা অন্যভাবে আর কি চিন্তা করছে, যেটা কিনা আমাদের মানে জনগণ বা আমাদের বিশ্লেষক এপ্রিল পর্যন্ত আর কি শেষ হয়ে যাবে। হ্যাঁ, যদি তার মানে আমরা জানতাম কন্ট্রাক্ট হচ্ছে 31 মার্চ পর্যন্ত, কালকে কাবরেরা হচ্ছে প্রেস কনফারেন্সে বলছিল 30 এপ্রিল পর্যন্ত, তো ধরে নিলাম যে এটা 30 এপ্রিল পর্যন্ত কন্ট্রাক্ট, তাহলে আমাদেরকে আসলে প্রফেশনালি যদি দেখি 30 এপ্রিল পর্যন্ত আমাদেরকে ওয়েট করতেই হবে। কারণ এরপরে হয়তো সার্কুলার ছাড়তে পারে 1 মেতে, বিএফএফ ছাড়তে পারে যে হ্যাঁ একটা নতুন হেড কোচ আমরা অ্যাপয়েন্ট করতে আছি, যারা যারা সিভি হয়তো 1 সপ্তাহের মধ্যে জমা দাও। তো ওই প্রসেসটার জন্য প্রফেশনালি যদি আপনি বলেন তাহলে আমাদেরকে আসলে মে মাসের 1 তারিখ পর্যন্ত আর কি ওয়েট করতেই হবে। শাইখ ভাই, কাবরেরা এতদিন পর্যন্ত 2022 সালের একদম শুরু থেকে কিন্তু জাতীয় দলের দায়িত্ব নিয়েছে, এরপর থেকে তিনি অনেক ম্যাচ খেলেছেন, অনেক ম্যাচে বেশিরভাগই আসলে তিনি সফল হননি, সেক্ষেত্রে মাত্র 27% কিন্তু তার যে ম্যাচ ফলাফল জয়ের ব্যাপারে সেই বিষয়টা আছে। আমরা একটু দেখতে চাই বাংলাদেশ অন্তত 2025 সালের কি রেকর্ড হয়েছে, কাবরেরার অধীনে বাংলাদেশ কি রেজাল্ট করেছে। আমরা দেখেছি এশিয়ান কাপ বাছাই পর্ব একদম শুরুতে ভারতের শিলংয়ের বিপক্ষে একটা ম্যাচ খেলেছে এশিয়ান কাপ বাছাই পর্ব, সেখানে 0-0 ড্র করেছে, প্রীতি ম্যাচ ছিল ভুটান, এরপরে 2-0 জয় নিয়েছে আমরা, হামজা সোহেল সেখানে তারা গোল করেছেন। এরপর দেখছি এশিয়ান কাপ বাছাই পর্ব আবারও সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 ব্যবধানে আমাদের হার, সেখানে আমরা রাকিব একটি গোল করেছেন। প্রীতি ম্যাচ ছিল নেপালের বিপক্ষে, নেপালে গিয়ে আমরা খেলেছিলাম, দুটি ম্যাচ ছিল, একটি তারা হয়েছিল পোস্টপোন্ড হয়েছিল, আরেকটি আপনাদের 0-0 ড্র করেছিলাম।
এশিয়ান কাপ বাছাই পর্ব একদম ব্যাক টু ব্যাক হংকং, যেটা আমাদের দেশের মাটিতে প্রথম, তারপর হংকংয়ের মাটিতে খেলেছিলাম, একটাতে আমরা 3-4 হেরেছিলাম, একটাতে 1-1 গোলে ড্র করেছিলাম। রাকিব সেখানে একটি গোল করেছিলেন এবং একটা দুর্দান্ত গোল হয়েছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি 2025 সালে আরও 2টি ম্যাচ হয়েছে, প্রীতি ম্যাচ, সেখানে নেপাল খেলেছিল, 2-2 গোলে আমরা ড্র করেছিলাম। হামজাই 2টি গোল করেছেন একা। এশিয়ান কাপ বাছাই পর্বে একদম শেষ ম্যাচে ভারতের বিপক্ষে, যেটা ঐতিহাসিক জয় বলা হচ্ছিল, দীর্ঘদিন পর, দীর্ঘ বছর পর 1-0 ব্যবধানে আমরা জিতেছি এবং শেখ মোরসালিন গোলটা করেছেন। এটা শুধু 2025 সালের রেকর্ড, যেটা মাত্র শেষ হয়েছে। এর আগে আমরা দেখেছি 2022 সাল থেকে, যেটা বলছিলাম যে মাত্র 27% তার জয়ের রেকর্ড আছে ক্যাবরেরার। সেক্ষেত্রে এই ক্যাবরেরাকে যদি মানে এই যে 2 মাস করে এক্সটেন্ড করা হচ্ছে, এটা তো তাহলে দেখা যাচ্ছে যে এশিয়ান কাপ বাছাই পর্ব চলে গেল, এশিয়ান কাপের সুযোগটা চলে গেল, এরপর সাফ আসবে, বড় বড় টুর্নামেন্টগুলো তো চলে যাচ্ছে। তাহলে বাফুফের ওই জায়গাটাতে আরো একটু বেশি সচেতনতা বা যেটা বললাম যে সিরিয়াসনেস, সেটা আসলে এখনই সময় কিনা কোচ নিয়োগের ব্যাপারে? অবশ্যই, যেটা আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখি যে একটা ম্যাচ হারলেই তৎক্ষণাৎ ম্যাচ তার কোচকে তারা করে দেয়, ছাঁটাই করে দেন। আসলে আপনি যদি ইন জেনারেল যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখাচ্ছিলেন, প্লাস আপনি যে বলছিলেন যে 27%, সেটা হচ্ছে যে 37টা ম্যাচে সে মাত্র 10টা আর কি জিতেছে। আর আপনি যদি 10টা ম্যাচও চিন্তা করেন, আপনি যদি অপোনেন্ট চিন্তা করেন যে কার এগেনস্টে আসলে কাবরেরা জিতেছে, এই 10টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ হচ্ছে আপনার ভুটানের এগেনস্টে, 3টা ম্যাচ হচ্ছে মালদ্বীপের এগেনস্টে, ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ, আপনার সিশেলসের সাথে একটা ম্যাচ জিতেছে, আর কম্বোডিয়ার সাথে 2টা ম্যাচ। সিশেলসের র্যাঙ্কিং হচ্ছে 203, আর কম্বোডিয়া হচ্ছে সবসময় বাংলাদেশের এক ধাপ আগে অথবা এক ধাপ পরে থাকে। তো এছাড়া আপনি যদি দেখেন যে মালদ্বীপ আর ভুটান, এইগুলা কিন্তু সবসময় আমরা মোটামুটি জিতে থাকি। হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন একটা ঐতিহাসিক জয়, বাট আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ইন্ডিয়া যখন এসেছিল আমাদের এখানে নভেম্বরে, তখন কিন্তু ইন্ডিয়ারই মেইন যে 7টা প্লেয়ার তারা কিন্তু ক্লাব থেকে ছাড়পত্র পায়নি, যার কারণে কিন্তু সেই রকমভাবে ফুল স্কোয়াড কিন্তু সেভাবে ইন্ডিয়া আসেনি। তো সেইভাবে যদি আমরা দেখি তার যে জয়ের যে ধারাগুলা, সেই জয়ের ধারাগুলো যে খুব যে আমরা প্রোগ্রেস করছে অ্যাজ এ টিম, মানে 2022 সাল থেকে যে 2026 সালে, মানে 4 বছরে ন্যাশনাল টিম যে প্রোগ্রেস করেছে, এইটার কিন্তু আমরা কোনো ওইরকমভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনি হয়তো একটাই রেফারেন্স টানতে পারেন কাবরেরার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনার সাফে সে তার দলকে সেমিফাইনালে তুলেছিল, সেটাও সেমিফাইনালে তুলেছিল কারণ জাস্ট ভুটান আর মালদ্বীপকে হারায় সে সেমিফাইনালে চলে গিয়েছিল, পরে কিন্তু কুয়েতের কাছে হেরে গিয়েছে। তো সেই হিসাবে কাবরেরার যদি আপনি স্ট্যাটিস্টিক্যাল জিনিসটা আনতে চান, তাহলে সেক্ষেত্রে আমি তাকে কোনোভাবে একটা সফল কোচ হিসাবে দাবি করব না। এখন এখানে যেটা হতে পারে যে হ্যাঁ, এখন বাজেট হয়তো একটা ইস্যু হয়ে থাকতে পারে, যে যার কারণে তারা কখনো এই সময় নিতে পারেনি, প্লাস কমিটিও এই সময়ের মধ্যে দিয়ে কমিটি একটা চেঞ্জ হয়েছে, সো এই জন্য তাকে রাখা হবে কি হবে না, এটা একটা দোটানার ব্যাপার ছিল। বাট এখন দিস ইজ দি এক্স্যাক্ট মানে ফাইন টাইম টু হ্যাভ এ নিউ কোচ ফর বাংলাদেশ, এবং যেই কোচ কিনা এই টিমটাকে আর কি সলভ করে সামনে আগায় নিতে পারে না। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা নেপালের মতন টিমকে, হামজা সমিত থাকার পর নেপালের মতন টিমের সাথে আমরা 2-2 গোলে ড্র করছি, ম্যাচ জিততে পারছি। হ্যাঁ, গোল শূন্য ড্র করেছি, প্লাস এবার ওইদিকে নিজেদের মাটিতে 2 গোল খেয়ে আবার ড্র করেছি। তো এইরকম লেভেলের প্লেয়ারদেরকে নিয়েও যদি আমরা ম্যাচ জিততে না পারি, তাহলে সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটাই কিন্তু হেড কোচের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস এবং তার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্কোয়াড, ম্যানেজমেন্ট অফ দি ড্রেসিং রুম, এইসব জিনিসগুলো চলে আসে। এবং প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আমরা সবসময় দেখেছি, সেটা প্রিলিমিনারি সিলেকশন হোক, সেটা বেস্ট 11 হোক, ইভেন ম্যাচের মধ্যে যে সাবস্টিটিউট করবে সেখানেও 5 মিনিট নষ্ট করে। আমি চাই এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আমাদের হাতে আরো একটু সময় আছে, তবে একটা ব্রেক নিতে হচ্ছে। দর্শক, নিতে হচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছিলাম জাতীয় ফুটবলার এবং যারা বয়সভিত্তিক দলে আছেন তাদের প্রস্তুতিটা, কারণ ক্যাম্প তো মাত্র শুরু হলো, কি পরিকল্পনা থাকছে 2 কোচের। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন আহমেদ শাইক ভাই। শাইক ভাই, বলছিলাম যে ক্যাবরেরার বিষয়টা আসলে কতদিন বাফুফে এইভাবেই টেনে নিয়ে যাবে, 2 মাস করে, কারণ 2025 সালে কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমরা একটু দেখতে চাই বাংলাদেশের যারা ফুটবলার রয়েছে বা এবার যে স্কোয়াডটা ঘোষণা করেছে, সেই স্কোয়াডে যারা আছেন তারা ক্যাবরেরার অধীনে কত ম্যাচ খেলেছে বা কি পারফরমেন্স তাদের, সেটা যদি দেখতে চাই। শুরুতে রাকিব হোসেন আছে, যদিও এই ফুটবলার এবার স্কোয়াডে নেই, কারণ হলুদ কার্ড 2টি খেয়েছেন। 4টি প্রতিযোগিতা তিনি নেমেছেন ক্যাবরেরার অধীনে, তার মধ্যে ম্যাচ সংখ্যা তার 34টি এবং গোল করেছেন 6টি। সোহেল রানা আছেন, যিনি সিনিয়র, তিনিও 4 প্রতিযোগিতা মিলিয়ে 33টি ম্যাচে নেমেছেন এবং 1টি মাত্র গোল করেছেন। জামাল ভুঁইয়া আছেন, একই প্রতিযোগিতা, ম্যাচ সংখ্যা 32 এবং কোনো গোল নেই। ফয়সাল আহমেদ ফাহিম আছেন, 5টি প্রতিযোগিতা মিলে মোট 32টি ম্যাচে নেমেছেন এবং 1টি গোল করেছেন। মোহাম্মদ হৃদয় আছেন, একই সমান সংখ্যক প্রতিযোগিতা নিয়ে 27টি ম্যাচ এবং কোনো গোল নেই। তারিক কাজী আমরা দেখতে পাচ্ছি, যিনি ডিফেন্সে থাকেন, তিনিও 26টি ম্যাচে নেমে 2টি গোল করেছেন। এরপরে আরও অনেক ফুটবলার রয়েছে যারা ডিফেন্ডার এবং
বিশেষ করে বিশ্বনাথ ঘোষ এবার কামব্যাক করেছে 2024 সালের পর সেপ্টেম্বরে শেষ ম্যাচ খেলেছিলেন ভুটানের বিপক্ষে। তার প্রতিযোগিতা মোট সব মিলে 4 প্রতিযোগিতা খেলেছেন, ম্যাচ সংখ্যা 23, কোনো গোল সংখ্যা নেই। সাদউদ্দিন আছেন 3 প্রতিযোগিতা, 23 ম্যাচ সংখ্যা, 1টি গোল করেছেন। সোহেল রানা যিনি জুনিয়র হিসেবে মাঠে নেমে থাকেন, তিনি 21টি ম্যাচ সংখ্যা আছে, গোল শূন্য। তারপর শেখ মোরসালিন আমরা দেখছি 4 প্রতিযোগিতা মিলে মোট 21টি ম্যাচে নেমে 60টি গোল করেছেন। এই পর্যন্ত মানে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন। ইসা ফয়সাল আছেন, কোনো গোল নেই, 18টি ম্যাচ খেলেছেন। সুমন রেজাও আছেন, 15টি ম্যাচ তিনি খেলে ফেলেছেন, তারও আসলে গোল শূন্য রয়েছেন। তারপর দেখতে পাচ্ছি রহমত মিয়া, তিনিও আসলে ডিফেন্ডার হিসেবে কাজ করেন, তিনিও গোল সংখ্যা শূন্য, 15টি ম্যাচ খেলে ফেলেছেন। শাকিল হোসেন আছেন, 4টি প্রতিযোগিতা মিলে মোট 13টি ম্যাচ খেলেছেন, তার গোল সংখ্যা শূন্য। শাহরিয়ার ইমন আছেন, এবারে স্কোয়াড ডাক পেয়েছেন, ম্যাচ সংখ্যা 10টি। শাকিল আহাদ তপু মোহামেডান স্পোর্টিং ক্লাবের 2টি প্রতিযোগিতা মিলে মোট 9টি ম্যাচ সংখ্যা, কিন্তু গোল কোনো নেই। হামজা চৌধুরী আছেন, প্রতিযোগিতা মিলে মোট 2টি প্রতিযোগিতা, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং এশিয়ান কাপ বাছাই পর্ব, 60টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে 4টা গোল করে ফেলেছেন, দুর্দান্ত। কাজিম শাহ আছেন, 6টি ম্যাচ সংখ্যা, তবে কোনো গোল নেই তার নামের পাশে। এরপর আমরা একটু দেখতে চাই সমিত সোমা আছেন, যিনি মাঠে খেলে থাকেন, 2 প্রতিযোগিতা মিলে মোট 5টি ম্যাচ সংখ্যা, তার মধ্যে তিনি 5টি ম্যাচে নেমেছেন এবং 1টি গোল করার সুযোগ পেয়েছেন। জায়ান আহমেদ আছেন, তিনিও খেলেছেন, 4টি ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের জার্সিতে, তবে গোল করার সুযোগ এখনো তার হয়ে ওঠেনি। ফাহমিদুল ইসলাম আছেন, 2টি প্রতিযোগিতা মিলে 4টি ম্যাচে 1টি গোল করার সুযোগ পেয়েছেন এবং মিরাজুল ইসলাম শেষ স্কোয়াডে এবারের নাম রয়েছে। প্রতিযোগিতা 1টি মাত্র, আর ম্যাচ সংখ্যা 1টি ম্যাচে নেমেছেন ক্যাবরেরার অধীনে, কিন্তু গোল রেকর্ড তার নেই। এই যে আপনি দেখছেন স্কোয়াডে আমরা কিন্তু গোল রক্ষক যারা আছেন তাদেরকে বাদ দিয়ে, যারা ডিফেন্ডার, ফরওয়ার্ড এবং মিডফিল্ডার, তাদের একটা হিসাব দেখালাম কোচ ক্যাবরেরার অধীনে। মানে গোল পরিসংখ্যান বা কি মনে হচ্ছে এগুলো দেখে, আসলে যারা সুযোগ পাননি বা যারা সুযোগ পেয়েছেন, এবং বিশেষ করে কিউবা মিচেলের নামটা আমি অন্তর্ভুক্ত করতে চাই, যদিও আসলে ম্যাচ টাইম তিনি ওইভাবে পাননি, ডাক পাননি, অনেক কথা হয়েছে, সব মিলে আসলে কেমন পরিসংখ্যানটা কেমন দেখলেন? পরিসংখ্যানটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে কোনো স্ট্রাইকারই গোল করেনি। আপনার হচ্ছে হামজা চৌধুরী গোল করেছে, আপনি দেখবেন সমিত সোম গোল করেছে, রাকিব হোসেন উইঙ্গার হিসেবে গোল করেছে, শেখ মোরসালিন কিন্তু অ্যাকচুয়ালি মিডফিল্ডার, তাকে জোর করে স্ট্রাইকার খেলানো হয়, এরপরে সে গোল পেয়েছে, এটা একটা সৌভাগ্য বলতে পারবো আমি হচ্ছে কাবরেরা সেই ক্ষেত্রে। বাট ইন জেনারেল সুমন রেজা ধরেন, শাহরিয়ার ইমন ধরেন, অন্যান্য যেসব স্ট্রাইকার খেলেছে এখন পর্যন্ত তার অধীনে, কেউই কিন্তু সেভাবে গোল স্কোরিং অপরচুনিটি বা গোল করতেই পারেনি। কিন্তু এরপরও দেখবেন যে তাদের পারফরমেন্স আসলে এইখানেই আসলে আমাদের লজিক খাটে না, এবং এখানে আসলে কোনোভাবে আপনি মিলাতে পারবেন না হিসাবে যে হচ্ছে প্লেয়ার সিলেকশনের ক্রাইটেরিয়াটা আসলে কাবরেরার কি। আপনি যদি এমনি ওয়ার্ল্ড ফুটবলে প্লেয়ারদের সিলেকশন ন্যাশনাল টিমে কী হবে সেটা যদি দেখেন, তাহলে সবার আগে আসে হচ্ছে যে প্লেয়ারদের কারেন্ট পারফরমেন্স, সে লিগে কীরকম পারফরমেন্স করছে সেটার উপরে বেস করে আর কি প্লেয়ার আসে প্রথমে। পারফরমেন্স কোনো কারণে যদি তার খারাপ থাকে, ফর্মে যদি না থাকে, তাহলে দেখে যে ম্যাচ সে কি পেয়েছে কিনা। কারণ কন্টিনিউয়াস ম্যাচের মধ্যে যদি থাকে তাহলে তার একটা ম্যাচ প্র্যাকটিস থাকে যে হ্যাঁ আচ্ছা ফর্ম নাই কিন্তু সে ম্যাচে আছে, ম্যাচ ফিটনেস আছে। এখন ম্যাচও যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট কারা, যারা ধরেন হামজার মতন, যে কিনা আসলে ম্যাচ ঘুরায় দিবে। সে হয়তো লিগে খেলতে পারছে না, সে হয়তো অফ ফর্মে আছে, কিন্তু সে বাংলাদেশের স্কোয়াডে যখন খেলবে সে কিন্তু খেলা মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং এই 4টার পরও লাস্ট যেটা দেখা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ কত ইয়াং, সে নেক্সট কত বছর সার্ভিস দিতে পারবে। এই সব মেট্রিকগুলোর উপর বেস করে আসলে একটা কোচ কিন্তু ইন জেনারেল ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে প্লেয়ারদেরকে সিলেক্ট করে ন্যাশনাল টিমের জন্য। কিন্তু আপনি যদি এই মেট্রিকগুলোয় আপনি নিয়ে যদি বাংলাদেশ স্কোয়াডে চিন্তা করেন, আপনি কিন্তু কোনো হিসাব মিলাতে পারবেন না। এবং যার কারণে কিন্তু জেনারেল মিডিয়া বলেন, জেনারেল দর্শক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সবখানে কিন্তু বিতর্কের একটা মানে তৈরি হচ্ছে যে এই প্লেয়ার কেন আছে, ওই প্লেয়ার কেন নাই। এটার কারণ হচ্ছে কোনো কিছু একটা লজিক এখানে কিন্তু আসছে না। আপনি যদি দেখেন মানে প্লেয়িং যে পারফরমেন্সের কথা যদি ধরে, অনেক প্লেয়ার আছে যারা কিন্তু খেলতে পারেনি, পারফর্মও করতে পারেনি, কিন্তু তারাও কিন্তু স্কোয়াডে চান্স পেয়ে আছে। এরকম না যে তারা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, যার কারণে মানে তাকে যে রিপ্লেস করা যাবে না সেরকম কিছু না। আপনি হ্যাঁ হামজাকে অবশ্যই, হামজা বা শামিত হয়তো এখন ক্লাবের সাথে নাই কোনো, কিন্তু শামিতের একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে। মানে আমাদের বাংলাদেশের স্কোয়াডে যদি আপনি যদি বলেন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট এখন শুধুমাত্র 2জনই আছে, একটা হচ্ছে হামজা আর হচ্ছে সমিত, যেটাকে আপনি কিনা রিপ্লেস করতে পারবেন না। কিন্তু এই ছাড়া বাকি যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু মোটামুটি এক ধরনের যে মানসম্মত কিন্তু এবং খুব কাছাকাছি, মানে ওরকম এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট কিন্তু না। কিন্তু তারা কিন্তু সেরকমভাবে কেউ পারফরমেন্স করছে কি করছে না সেটার কিন্তু কোনো মানে মানদণ্ড হচ্ছে না। আমাদের যদি ধরেন যে আমি যেটা বলতে চাই যে জিকোর কথা, জিকো কিন্তু আপনি ধরেন লাস্ট কয়েক মাস ধরে কিন্তু কন্টিনিউয়াসলি পারফরমেন্স দিয়ে আসছে, তার ফিটনেস লেভেল অনেক হাই, কিন্তু তাকে কিন্তু স্কোয়াডে নেওয়া হলো না।
এবং সেখানে কিন্তু আপনি ধরেন যে কাবরেরা বলছে যে তাকে হচ্ছে ভবিষ্যতে কথা ভেবে আর কি আসলে শ্রাবণকে নিয়েছে, কারণ সে হচ্ছে ইয়াং। কিন্তু সেই হিসেবে দেখলে হচ্ছে পুরো স্কোয়াড হচ্ছে সুজন হচ্ছে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি বয়সী, জিকো কিন্তু তার থেকেও ইয়াং। তো সেই হিসেবে কিন্তু জিকোর যে পারফরমেন্স এই মৌসুম বিবেচনায় যদি দেখা হয় তাহলে কিন্তু জিকো অবশ্যই কিন্তু তাহলে আসে, কারণ জিকো কিন্তু এই মৌসুমে প্রত্যেকটা ম্যাচই বলতে গেলে খেলেছে। সেই হিসাবে সে এরকম ক্লিন শিটও রেখেছে, প্লাস ক্লিন শিট হয়তো মানদণ্ড না, কিন্তু তার যে সেভ বলেন, যে পারফরমেন্স বলেন, সেই পারফরমেন্সগুলো কিন্তু অতি মানবীয় ছিল কিছু কিছু ক্ষেত্রে। এবং কাবরেরা এখন পর্যন্ত যে সাকসেসের কথা যদি আমি বলি, যে সাফের সাকসেস কথা বলি আমরা, সেটা কিন্তু জিকোর কারণে এসেছিল, কারণ সেই সময় কিন্তু সাউথ এশিয়ার সে বেস্ট কিপার হয়েছিল। হ্যাঁ, এখন একটা প্লেয়ারের ক্যারিয়ারে কিছু খারাপ সময় আসে, কিছু ভালো সময় আসে, তারও খারাপ সময় আসে, সে বেশ কিছু কারণে বাইরে ছিল। কিন্তু এখানে আসলে দেখতে হবে যে প্লেয়ারের যে চেষ্টাটা, জিকো ধরেন 2 মাস আগে তার হচ্ছে ওয়েট ছিল প্রায় 93 কেজিসের মতন, কিন্তু এভরিডে ফর দ্য লাস্ট 2 মান্থস সে সকালে উঠে নিজে পার্সোনাল ট্রেনিং করেছে, বিকালবেলা ট্রেনিং করেছে প্লেয়ারের সাথে। এটা হয়তো শুনতে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু একটা প্লেয়ার যখন 2 মাস ধরে একই রকমের ফ্রিকোয়েন্সিতে প্র্যাকটিস করে তার ওয়েট 93 থেকে 76 কেজি করে নিয়ে আসে, এবং সেটা যখন তার পারফরমেন্সেও প্রতিফলন আসে, এরপরও যখন আপনি তাকে স্কোয়াডে রাখবেন না, তখন তো এটা মোটিভেশনই থাকে না প্লেয়ার। এটার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, ঘটনা আছে কিনা, এটা নিয়ে নিশ্চয়ই শুনবো আহমেদ শাইখ ভাই। তবে নিতে হচ্ছে ছোট্ট আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। আবারও স্বাগত এখন মাঠে। শাইখ ভাই, আপনাকে বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম যে এই যে ক্যাবরেরা এক এক সময় এক এক কথা বলে, বিশেষ করে স্কোয়াড দেওয়ার পর আনিসুর রহমান জিকোকে না নেওয়ার একটা কারণ তিনি কালকে দর্শিয়েছেন, আমাদেরকে দেখানো হয়েছে যে তিনি বলছেন যে তারুণ্য নির্ভর একটা দল নিয়ে তিনি এগোতে চান। আবার দেখা যাচ্ছে কিউবা মিচেল তরুণ নির্ভর একজন দলের মধ্যে তিনি থাকার কথা ছিল, তবে সেটাও আনএক্সপেক্টেড ছিল, সেটাও তিনি বাদ হয়ে গেছেন। এগুলোর নেপথ্য আসলে কি, মানে তার যে যুক্তি যেগুলো যেভাবে তিনি দিচ্ছেন সেটা, নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? আসলে ফুটবলে কোচদের বিভিন্ন টার্মস আছে। আপনি কিছু কিছু কোচকে দেখবেন যে বলে হচ্ছে স্পেশাল ওয়ান, কাউকে বলে হচ্ছে ক্যারিজমেটিক কোচ, আবার এক ধরনের কোচ আছে যে বলা হয় ফুটবল হিপোক্রেট কোচ। এই হিপোক্রেট কোচরা হচ্ছে ধরেন যে টিমের মধ্যে থাকে, টিমের মধ্যে একটা বিভাজন তৈরি করে, এবং বিভাজন তৈরি করে নিজের জায়গাটা সুরক্ষিত রাখার জন্য এরকম করে। আপনি যদি এক্সাম্পল দেখেন, দেখবেন যে ইংল্যান্ডে একসময় ন্যাশনাল টিমের কোচ দিয়েছিল স্যাম অ্যালারডাইসকে। সে এরকম একটা বিভক্তি সৃষ্টি করেছিল, 2 ম্যাচের পরে আর কি তাকে আর কি স্যাক করা হয়েছিল। প্লাস ম্যানচেস্টার ইউনাইটেড লুই ভ্যান গাল ছিল 2 বছরের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড তখন সে যে অবস্থাটা তৈরি করে গেছে, এখনও ম্যানচেস্টার ইউনাইটেড সেখান থেকে আর কি বেরোতে পারছে না। তো এই সিলেকশনগুলো, এই প্রসেসগুলো, এগুলো নিয়ে সবসময় এক ধরনের তার দেখবেন যে কোনো লজিক খাটে না, যেটা আমি শুরুতে বলছিলাম। এবং আপনি যদি তার কোচিং প্যানেলও দেখেন, তাহলে দেখবেন যে সে গোলকিপার কোচ গত 1 বছরে 4 বার চেঞ্জ করেছে। প্রথমে ইন্ডিয়াতে যখন শিলংয়ে খেলা হলো তখন ছিল হচ্ছে নুরুজ্জামান নয়ন, তারপর মাঝখানে আসলো মিগুয়েল ইগনেসিয়াস, তারপরে জাভি ফেরান্ডো, এখন আবার আশরাফুল ইসলাম রানা। তো একটা ফুটবল গোলকিপারের যদি 1 বছরে 4টা কোচের আন্ডারে কাজ করতে হয়, তাহলে তার তো কোন কোচের এক একটা কোচের প্ল্যানিং এক রকম হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের গোলকিপারের কোয়ালিটিও তো সেভাবে আর কি আসলে ফল করছে। এবং এই যে জিকোকে বাদ দেওয়া হচ্ছে, এই জিকোকে আসলে বাদটা দিল কেটে, এই কাবরেরা বাদ দিল নাকি গোলকিপার কোচ বাদ দিল, এইগুলো কিন্তু ক্যাবরেরা আবার দেখা গেছে যখন ম্যাচ চলেছে, যখন খেলা দেখেছেন, তখন কিন্তু আবার তিনি দেখেননি, তার সহকারী কোচরা দেখেছে। তাহলে সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে তিনি করেছেন স্কোয়াডটা, নাকি তার যিনি সহকারী কোচ? এখানে এই প্রশ্নগুলো রয়েছে। এই যে ধরেন যে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পাই না, এগুলো হচ্ছে যে আমাদের মধ্যে একটা কনফিউশন, মানে দেশের সকল মানুষ বা সকল মানুষের মধ্যে একটা মানে লজিক্যালি কোনো এক্সপ্লেনেশন না পাওয়ার কারণে একটা বিভক্তি সৃষ্টি হয়, যার মাধ্যমে সে কিন্তু তার জায়গাটা সুরক্ষিত থাকে, কিন্তু দেশের ফুটবল এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাই, তরুণ নির্ভর দল হওয়ার যে মানসিকতা কোচের, তারপরে তাহলে কিউবা মিচেল কেন আসলেন না দলে? সেটা এখানে আমার যেটা মনে হয় যে তরুণ নির্ভর হলে আপনি এমন প্লেয়ারকে সুযোগ দিবেন যারা কিনা নেক্সট 10 থেকে 15 বছর সার্ভিস দিতে পারবে। কিউবা মিচেলের ক্ষেত্রে বলতে পারি যে কিউবা মিচেল হয়তো জুনে যখন সে প্রথম আর কি ছাড়পত্র পেয়েছিল, তখনও তার স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ ছিল, কিন্তু তখনই হয়তো কাবরেরা তাকে আর কি নেননি। এবং এর পরের বারে যে উইন্ডো, সেইবারে কিন্তু উইন্ডোতে কিন্তু প্রথমে কিউবা মিচেলকে নেওয়া হয়নি, পরে মোহাম্মদ ইব্রাহিম যে কিনা আবনিতে খেলে, সেই ইনজুর্ড হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কিউবা মিচেলকে এখানে অন্তর্ভুক্তি করা হয়েছে। এবং এইবারও কিন্তু এমন অনেক প্লেয়ার আছে যারা কিন্তু খেলার একেবারে বাইরে, এবং হচ্ছে ওভাবে পারফরমেন্সও করতে পারছে না ধারাবাহিকভাবে, তাদের বয়সও কিন্তু একবারে শেষের দিকে, ধরেন 28 বা 29, তারপরও তাদেরকে কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিউবা মিচেলকে আর কি স্কোয়াডে রাখা হয়নি। তো এই যে মানে একদিকে তার কথা একরকম, আবার তার ইমপ্লিমেন্টেশনে আরেক রকম, তো এই ধরনের দ্বিচারিতাটা আসলে আমাদের বাংলাদেশের ফুটবলকে আসলে ক্ষতিগ্রস্ত করছে দিন শেষে। মানে এইটা কি আসলে বাফুফে দেখে না, নাকি দেখেও চুপ করে থাকে নিজেদের স্বার্থ গোছানোর জন্য, বা নিজেদের আসলে এখন যেহেতু লজিক্যালি হচ্ছে না, এবং যেহেতু মানুষ মানে জেনারেল পার্সপেক্টিভে বুঝতে পারছে যে এই সমস্যাগুলো হচ্ছে, এখানে বাফুফের আই থিঙ্ক আর একটু কেয়ারফুল হওয়া উচিত, কারণ দিন শেষে ফুটবলটাকে প্রোটেক্ট করবে কিন্তু বিএফএফ। কোচ আজকে আছে, কালকে নাই, কোচ কিন্তু চলে যাবে,
কোচ কিন্তু তার নিজস্ব যদি একটা বেটার অপরচুনিটি পায় সে কিন্তু এই দেশ ছেড়ে চলে যাবে এবং আমাদের থেকে তো আসলে বেটার একটা অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন হ্যাঁ জাতীয় দলের সে প্রথম। কিন্তু এর আগে কিন্তু তার সিভিতে জাতীয় দলের কিংবা কোনো ক্লাবের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, কিন্তু বাংলাদেশের এক্সপিরিয়েন্সটাই তার সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স। তো এইগুলো আসলে মানে জিনিসটা হবে কি দেশের ফুটবল এখানে ক্ষতিগ্রস্ত দেশের হচ্ছে। ফুটবল ক্ষতিগ্রস্ত হলো, তবে ক্যাবরেরা যে ক্যাবরেরা নিজের নিজের জায়গাটা আখের আছে। গোছানোটা সেটা ভালোই গুছিয়েছে। আচ্ছা এক ভাই আরো অনেক আলোচনা করবো, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আরো একবার স্বাগত এখন মাঠে। শাহেক ভাই, আমরা দেখেছি যে কোচদের আসলে যে প্রেসক্রিপশন থাকে অনেক সময় মিডিয়াকে আড়ালে রেখে তারা বিভিন্ন কৌশল টেকনিক করে। তারপর অনেক সময় দেখা যায় যে আমাদেরকে কোনো প্রেস রিলিজ বা কোনো কিছু সংবাদ না দিয়েই তারা হঠাৎ করে বলে দেয় যে আসলে ক্লোজ ডোর, আমরা আপনাদেরকে মিডিয়াতে অ্যালাউ করছি না। আবার তারাই দেখা যাচ্ছে যে ওই ফুটেজ আবার আমাদেরকে দিচ্ছে। হয়তোবা টেকনিকে তাদের পরিবর্তন আসতে পারে, তবে ক্লোজ ডোর মানেটা আসলে কি? সেটা কি আসলে ক্লোজ ডোর মানে তো ক্লোজ থাকবে, যে ওটা আসলে কোনোভাবেই কোনো জায়গায় প্রকাশ হবে না। এবং বাফুফের যে আসলে যে গোপনীয়তা অনূর্ধ্ব 20 দল দিয়ে বা জাতীয় দল নিয়ে যে গোপনীয়তা থাকে বা যে অপেশাদারিত্ব বা যে অগোছলো কাজগুলো থাকে, যে তারা আমাদেরকে ইনভাইট করে না বা ইনভাইট না করে আসলে হঠাৎ করে তারা বলে দেয় যে এটা করতে হবে, সেই জায়গাটাতে আসলে বাফুফের এখন গোছানো উচিত কিনা? জি, এখন আসলে যে পরিমাণ ইন্টারেস্ট বেড়ে গেছে আর কি ফুটবল ফেডারেশনের মানুষের চাহিদা বা ইন্টারেস্ট, সেই হিসেবে এখন আসলে মিডিয়া বা ধরেন যে প্রমোশনের ব্যাপারটা আরও একটু বেশি গোছানো উচিত। এখন ক্লোজ ডোর বলতে যে জিনিসটা বোঝায় যে যেদিনকে আসলে মিডিয়া একেবারেই ইনভাইটেড না, কিন্তু সেটাও যদি আপনি করেন তাহলে আপনাকে অ্যাটলিস্ট একদিন আগে যেটা করতে হবে, মিডিয়াকে জানাই দিতে হবে যে আজকের এই প্র্যাকটিস সেশনটা ক্লোজ ডোর এবং এখানে আপনারা ইনভাইটেড না, তাহলে আপনারা কষ্ট করে এসেন না। কিন্তু এরকম কোনো নোটিশ যদি না থাকে তার মানে ধরে নিতে হবে যে এটা আসলে ক্লোজ ডোর আর কি ছিল না, সেক্ষেত্রে মিডিয়া আর কি এন্ট্রেন্স থাকবে। সো এটা আসলে প্রপারলি কমিউনিকেট করা উচিত। আমার মতে যে বিএফএফ এর কমিউনিকেশনের অনেক দুর্বলতা আছে মিডিয়ার সাথে, যার কারণে অনেক সময় অনেক প্রেস কনফারেন্স বা অনেক ইনফরমেশন প্রপারলি আর কি শেয়ার করা হয় না। সো তারা যদি চায় প্রমোশনাল ক্ষেত্রে বাফুফে তার নিজস্ব পেজ থেকে হয়তো 1-2 মিনিটের জিনিসপত্র আর কি মিডিয়ার জন্য দিতে পারে, বাট ক্লোজ ডোর হলে অবশ্যই একদিন আগে মিডিয়াকে একটা ইনফর্ম করতে হবে যে আপনি এই প্র্যাকটিসটা ক্লোজ ডোর রাখছেন নাকি ওপেন সেশন, সেই ক্ষেত্রে যাতে মিডিয়া প্ল্যানিং করতে পারে। আর বিভিন্ন ক্ষেত্রে যদি আপনি ধরেন যে অনেক ইনফরমেশন যেটা আমি বলছিলাম যে শেয়ার করে না, সেরকম আমি যেটা বলছিলাম যে এক বছরে 4টা গোলকিপার আসলে বা বিএফএফ আর কি ন্যাশনাল টিমের জন্য রেখেছে, সেখানে আশরাফুল রানা ভাইকে হচ্ছে আর গোলকিপার কোচ হিসেবে রাখা হয়েছে, কিন্তু এই এশিয়ান কাপ এটা আমাদেরকে বলেওনি। হ্যাঁ, এটা কোনো রকমের প্রেস রিলিজ ছিল না বা এখন পর্যন্ত কোনো রকম ইনফরমেশনও শেয়ার করা হয়নি। তো এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আশরাফুল রানা ভাই অবশ্যই একজন বেশ ভালো প্লেয়ার ছিলেন, তার কোয়ালিটি অনেক হাই লেভেল, তিনি ন্যাশনাল টিমকে অনেকদিন সার্ভ করেছেন, কিন্তু প্লেয়ার আর কোচ হওয়ার মধ্যে এক ধরনের একটা ব্রিজ আছে, যে ব্রিজটা পার করতে হয়, এবং এই ব্রিজটা পার করা হচ্ছে কোচিং লাইসেন্সটা করতে হবে, তার প্রপারলি এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং আমার জানা মতে হয়তো আশরাফুল রানা ভাইয়ের ন্যাশনাল টিমের কোচ হওয়ার জন্য, গোলকিপার কোচ হওয়ার জন্য যেই লেভেলের লাইসেন্সটা দরকার, সেই লেভেলের লাইসেন্স তার সম্ভবত এখনও নেই। তাহলে কী যোগ্যতার ভিত্তিতে তাকে এই মুহূর্তে দেওয়া হলো, তার এক্সপিরিয়েন্সও সেই লেভেলের নাই। অ্যাটলিস্ট নর্মালি ন্যাশনাল টিমের গোলকিপার কোচরা 5 থেকে 10 বছরের একটা কোচিং এক্সপিরিয়েন্স থাকে, সেটাও আসলে তার নেই, কারণ সে রিটায়ার করেছে 2 বছর আগে। তাহলে হঠাৎ করে এত বড় একটা পজিশনে উনাকে আসলে দায়িত্ব দিয়ে উনার ক্যারিয়ারটাকে আসলে হুমকির মুখে ফেলে দেওয়া। জোড়াতালি থেকে আসলে জাতীয় ফুটবল চালানো হচ্ছে। এখন তো ধরেন যে আপনি গত বারের উইন্ডোতে হচ্ছে ফিজিও ছিল বিদেশি, গোলকিপার ছিল বিদেশি, এইবার ফিজিও হয়তো দেশি হবে, গোলকিপার কোচ দেশি। আবার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আর কি পজিশনগুলো চেঞ্জ হয়, কোনো সেট কোনো টেকনিক্যাল টিম আসলে আমরা এখনো দেখি না। শাহেক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আলোচনা করার জন্য। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।